দেখো, আজ আমরা আমাদের সিডিপি সিলেবাসের খুবই একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব বা থিওরি আলোচনা করব, যেই থিওরি সম্পর্কে প্রচুরবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন রিপিটেডলি এসেছে, প্রচুরবার এসেছে। আমাদের সিলেবাসে নামাঙ্কিত বিকাশের তিনটি তত্ত্ব দিয়েছে। একটা হচ্ছে পেঁয়াজের বা জ্যা পেঁয়াজের তত্ত্ব, একটা কোহলবার্গের তত্ত্ব এবং আরেকটি হচ্ছে ভাইগটস্কির তত্ত্ব। এই ভাইগটস্কির তত্ত্ব, কোহলবার্গ এবং জ্যা পেঁয়াজে তার থেকে একটু অন্য রকমের। কারণ আমরা যখন পেঁয়াজের তত্ত্ব পড়েছিলাম, সেক্ষেত্রে আমরা কগনিটিভ ডেভেলপমেন্টকে অধিক গুরুত্ব দিয়েছিলাম। আর যখন আমরা কোহলবার্গের তত্ত্ব পড়েছিলাম, তখন সেখানে আমরা মোরালিটি যে আমাদের মধ্যে রয়েছে তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আর ভাইগটস্কির তত্ত্বটা একটু অন্য রকমের। আগে ভাইগটস্কি সম্পর্কে দু চারটে কথা না বললেই নয়। এই ভাইগটস্কি নামটা শুনেই আমরা অনেকখানি বুঝতে পারছি যে ইনি একজন সোভিয়েত রাশিয়ার বা রাশিয়ার একজন মনোবিজ্ঞানী। এনার যে পুরো নামটা পড়লে আমরা রাশিয়ান নামগুলো এরকম হয়, লেভ সেমেনোভিচ ভাইগটস্কি, এই রকম ওনার একটি নাম। কারণ আমরা জানি ম্যাক্সিমাম যে নামগুলোর পরে ওনাদের ভিচ টার্মটা অনেক ক্ষেত্রে যোগ থাকে, লেভ হয়, ভিচ হয়, ঠিক আছে, চেকভ হয়, মানে লাস্টে ভটা প্রচুর থাকে। তো একই রকম এই রাশিয়ান যে মনোবিদ, ইনি এনার যে বিকাশের তত্ত্বটা সমাজের থেকে বাচ্চারা শিখে, সেটার উপর কিন্তু অধিক গুরুত্ব দিয়েছিলেন। এই বিষয়টাকে জানার আগে এনার তত্ত্বের মেজর চারটে দিক আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি। একটা সোশ্যাল ইন্টারেকশন, মানে সমাজের মাধ্যমে বিভিন্ন রকম আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখা। দ্বিতীয় আছে এমকেও, মানে কোনো শিশুর থেকে অধিক যে বুদ্ধি সম্পন্ন বা জ্ঞান সম্পন্ন মানুষের কাছ থেকে শেখা। জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আর স্ক্যাফোল্ডিং, এই চারটে বিষয় ওনার তত্ত্বটাকে সবচাইতে বেশি প্রভাবিত করেছে। যদিও আরো একটি আছে, সেটা হচ্ছে ভাষার বিকাশ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিঙ্কিং, এই বিষয়টা রয়েছে। তো প্রথমেই আমরা এই তত্ত্বের আগে কি ছিল এবং এনার তত্ত্বটা কোন দিক দিয়ে আলাদা। আমরা যে পেঁয়াজের তত্ত্ব পড়েছিলাম, সেটা এক কথায় নির্মিতিবাদের তত্ত্ব। স্যার প্রশ্ন হয়তো, নির্মিতিবাদ কি, বা কেন পেঁয়াজের তত্ত্বটাকে নির্মিতিবাদ বলছেন আপনি? নির্মিতিবাদ হচ্ছে কি, প্রত্যেকটা ব্যক্তি কোনো কিছুকে জানে বা শেখে নিজের প্রজ্ঞা দিয়ে। পেঁয়াজের তত্ত্ব যখন পড়েছিলাম তখন আমরা প্রজ্ঞার বিষয়টা দেখেছি। তো পরিবেশের সঙ্গে, পরিবেশ থেকে বিভিন্ন যে উপাদানগুলো বা যে তথ্যগুলো পেয়ে থাকি, তাকে ব্যক্তি বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণ করে নিজের মধ্যে প্রজ্ঞা সৃষ্টি করে, জ্ঞান সৃষ্টি করে। এবং প্রত্যেকটি ব্যক্তি তার এই যে প্রজ্ঞা আলাদা আলাদা ভাবে হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়েছি, দেখো। এই যে তোমরা 30-35 জন 40 জন স্টুডেন্ট রয়েছো, এই 40 জন স্টুডেন্টকে আমি একই নোটস দিচ্ছি, একই পড়াচ্ছি, কিন্তু তারপরেও যখন তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করব, তোমরা তোমাদের মতো করে উত্তর দিবে। তাহলে কি হয়েছে ভিতরে অ্যাকচুয়ালি? তাহলে আমার দেওয়া তথ্যকে তোমরা নিজেদের মধ্যে থাকা যে অভিজ্ঞতা, দক্ষতা, তাকে কাজে লাগিয়ে জ্ঞানকে নিজের মতো করে সংরক্ষণ করেছো,
বা জ্ঞানকে নিজের মতো অর্জন করেছো। আর আমরা প্রত্যেকেই কি আলাদা আলাদা বা স্বতন্ত্র ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমাদের পড়া হয়েছে। তাই নির্মিতিবাদ কি, প্রত্যেকটি ব্যক্তি পরিবেশ থেকে পাওয়া তথ্যগুলিকে নিজের মধ্যে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রজ্ঞার তৈরি করে, জ্ঞানের তৈরি করে। এটা আমরা পিঁয়াজের তত্ত্বে পড়েছি। আর সামাজিক নির্মিতিবাদটা কি, এই যে বিভিন্ন রকমের যে তথ্য, সেগুলো সমাজ থেকে বিভিন্ন রকমের মিথস্ক্রিয়া, কৃষ্টিমূলক বিভিন্ন উপাদান এবং বিভিন্ন কার্যকলাপের দ্বারা কিন্তু আসছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি অন্যদের বিভিন্ন রকমের যে ক্রিয়া প্রতিক্রিয়া করছে পরস্পরের সঙ্গে, সেখান থেকে সে জ্ঞান অর্জন করছে। এক কথায় একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বোঝাই, তুমি তোমার পরিবেশের বিভিন্ন সবাইকে দেখছো, সমাজের বিভিন্ন মানুষদের সঙ্গে মিশছো, দিয়ে নিজের মধ্যে জ্ঞানের সঞ্চার করছো। সব ক্ষেত্রে নিজেকে হাত পুড়িয়েই আগুনে হাত পুড়ে এমনটা জানার দরকার নেই। দিদি দাদা তারা যখন হাত দিয়েছে, হাত পুড়েছে দেখেই শিখে যেতে হয়। এক কথায় এটাকেই বোঝায়। অর্থাৎ অন্য ব্যক্তির সঙ্গে আমি ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করছি। মানে তুমি জানলে দাদার কাছ থেকে, দিদির কাছ থেকে, যে আমি আগুনে হাত দিয়েছিলাম একটা সময়, আমার হাত কিন্তু পুড়েছে, তুই কিন্তু হাত দিবি না। এই যে সামাজিক ভাবে সে ইন্টারাকশন করে জ্ঞান আরোহণ করলো কি, যে আগুনে হাত দিলে হাত পুড়বে, তার জন্য আগুনে হাত দিয়ে প্রমাণ করার দরকার নেই। তুমি তোমার যারা অভিজ্ঞ, তোমার যারা মোর নলেজেবল আদার, তাদের কাছ থেকে তুমি জিনিসটা শিখে গেছো বা জেনে গেছো। এটাই হচ্ছে সামাজিক নির্মিতিবাদ। মানে তুমি জ্ঞান অর্জন করছো পরিবেশের তথ্য থেকে নয়, তোমার সমাজের বিভিন্ন উপাদানগুলো থেকে, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখছো। এক কথায় অন্য ব্যক্তির সঙ্গে কথোপকথনের মাধ্যমে শিখছো। এইটাকে কে গুরুত্ব দিয়েছেন? এইটাকে গুরুত্ব দিয়েছেন ভাইগটস্কি। খুবই অল্প বয়সে মারা যান, তখনকার সময় প্রায় 37-38 বছর হবে। উনি 1896 এর দিকে জন্মগ্রহণ করেছিলেন, মারা গিয়েছিলেন 1934-35 এরকম একটা সালে মারা গিয়েছিলেন। ওই 37-38 বছর বেঁচে ছিলেন, কিন্তু যক্ষা, যেটাকে আমরা টিবি বা টিউবারকুলোসিস রোগ বলি, তাতে মারা গিয়েছিলেন। যদি তিনি থাকতেন, একটা নির্দিষ্ট সময় বেঁচে থাকতেন, তাহলে আরো নতুন নতুন আরো মতবাদ দিতে পারতেন। কিন্তু যতটুকু দিয়েছেন, অবশ্যই শিশু বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মতবাদ বা গুরুত্বপূর্ণ তত্ত্বের অবতারণা করে গেছেন। এটা তো আমরা অবশ্যই মানবই যে আমরা অনেক কিছু শিখি একে অপরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে, একে অপরের সঙ্গে সামাজিক ভাব বিনিময়ের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখে থাকি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মতবাদ। এরপরে আসছি আমরা এই ভাইগটস্কির মূল তত্ত্বটার মধ্যে কি ছিল। এটা আমি প্রথমের যে ছবিটা দেখিয়েছি, এই ছবিটার মধ্যেই সম্পূর্ণ তত্ত্বটা দেওয়া আছে। আমি ডিসকাস করবো একটা একটা করে, সবগুলোকে লিখেছি। তো সামাজিক যে নির্মিতিবাদ, এর প্রধান প্রবক্তা হলেন এই লেভ ভাইগটস্কি বা ভাইগটস্কি। সামাজিক নির্মিতিবাদ বিষয়টা কি বুঝলাম এবং নির্মিতিবাদ বিষয়টাও কি আমরা দেখলাম। এই যে নির্মিতিবাদ মতবাদটি বিকাশ এবং শিকনের ক্ষেত্রে একটি অত্যন্ত প্রভাবশালী মতবাদ। আমি আগেই বলেছি, ভাইগটস্কি কি বলছেন, যে শিশুর যে কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য
বা শিশুর যে কগনিটিভ ডেভেলপমেন্ট কোনো একক বা বিচ্ছিন্ন কোনো প্রক্রিয়া নয়। কি ঘটছে সেখানে? তার সমাজ, সংস্কৃতি এবং সামাজিক মিথস্ক্রিয়ার সরাসরি ফসল এইটি একটি। অর্থাৎ একটু আগে আমি যে বিষয়টা বললাম যে তোমার আগের যে সমস্ত শিশুরা তারা কি ধরনের সমস্যা ফেস করেছে সেগুলো তুমি মিথস্ক্রিয়ার মাধ্যমে, তাদের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে জানতে পেরে গেছো। অর্থাৎ এখানে তুমি সমাজ থেকে, সংস্কৃতি থেকে বা সামাজিক মিথস্ক্রিয়া থেকে তোমার যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটাকে তুমি তৈরি করেছো। তো এখানে ওনার যে তত্ত্বটা অনেকগুলো স্টেজে বা স্টেপে ভেঙে দিয়েছি। প্রথমেই কি? সোশ্যাল ইন্টারাকশন, সমাজের সঙ্গে আমরা কেমন ভাবে ইন্টারাকশন করি, কি কি রকমের ইন্টারাকশন আছে আসবো। তারপরে MKO, এই যে যাদের কাছ থেকে আমরা জানছি, যাদের কাছ থেকে বিষয়গুলো সম্পর্কে আমরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তথ্য আরোহণ করছি, যারা এক কথায় আমার থেকে কিছু না কিছু বেশি জানে। ধরো আমি বা তুমি, আমরা এখন পড়ছি CDP, হয়তো ইংলিশের কোনো কিছু একটা আমি জানি না, তোমরা ইংলিশের স্যারের কাছ থেকে পড়েছো, আমি তোমাদের কাছ থেকে সেই তথ্যটা জানলাম, দিয়ে আমি আমার জ্ঞানকে বা আমার যে কগনিটিভ ডেভেলপমেন্ট করলাম। তাহলে তোমাদের কাছে ইংলিশ স্যার ছিল MKO, আর তুমি আমার কাছে হয়ে গেলে বা তোমরা আমার কাছে হয়ে গেলে MKO। এখানে ছোট বড় এরকম কোনো ব্যাপারটাই নয়, যে বেশি জানে সেই হচ্ছে MKO, যে কম জানে সে হচ্ছে এখানে শিখবে। এরপরে আছে কি? সন্নিহিত বিকাশের সীমা। এনার তত্ত্বের সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হচ্ছে সন্নিহিত বিকাশের সীমা, যেটাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হয়, আরেকটি আছে প্রয়োজনীয় সাহায্য, যাকে স্ক্যাফোল্ডিং বলা হয়। এই দুটি বিষয় কিন্তু তোমাদের ক্লিয়ার হতেই হবে, যখন প্রত্যেকটার পাঠে পাঠে পড়াবো তখন আরো জানবো বিষয়গুলো। আর কি? ভাষা ও চিন্তন। এই পাঁচটি বিষয়ের মধ্যেই কিন্তু ভাইগটস্কি তার সম্পূর্ণ তত্ত্বটি অবতারণা করেছেন। এবারে একটি একটিতে যাব। প্রথমে যেটা বললাম, সোশ্যাল ইন্টারাকশন, মানে ব্যক্তির প্রজ্ঞার বিকাশ সমাজের ওপরেই কিন্তু নির্ভরশীল। কার মতে? ভাইগটস্কির মতে। ভাইগটস্কি বলছেন কি, বিকাশ শুরু হয় পরিবেশে, বিশেষত সামাজিক পরিবেশে, পরে তা ব্যক্তির অভ্যন্তরে প্রবেশ করে। উনি বলছেন প্রথমে সামাজিক পরিবেশে কোন একটা শিশু তার প্রজ্ঞার বিকাশ ঘটায়, তারপরে আস্তে আস্তে সেই বিকাশ তার অভ্যন্তর পর্যন্ত প্রবেশ করে। সেই সামাজিক যে বিকাশ বা সামাজিক ইন্টারাকশন, তাকে দুটো পার্টে উনি ভাগ করেছেন বা দুটো স্তরে ভাগ করেছেন। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আন্তঃমনস্তাত্ত্বিক, এটা অন্তঃমনস্তাত্ত্বিক। আন্ত আর অন্ত। আন্ত মানে অন্যের সাথে, অন্ত মানে নিজের সাথে। চেষ্টা করবে ইংলিশটা দেখা, ইন্টার আর ইন্ট্রা। তাহলে যেটা আন্তঃমনস্তাত্ত্বিক বা ইন্টার, অর্থাৎ শিশু প্রথমে তার পরিবেশে, তার সমাজে যে সমস্ত মানুষেরা আছে, তার বাবা মা হতে পারে, বাড়ির পরিবারের সদস্যরা হতে পারে, শিক্ষক শিক্ষিকারা হতে পারে, তার সমবয়সী সহপাঠক সহপাঠিকারা হতে পারে, তাদের সাথে মিথস্ক্রিয়া করে কিছু না কিছু শিখবে। শিশু বিভিন্ন পরিবেশে বা পরিস্থিতিতে অন্যদের আচরণ পর্যবেক্ষণ করবে, যেটা একটু আগে বলছিলাম যে আমার দাদা কোনো না কোনো ভাবে আগুনে হাত দিয়েছে, হাত পড়েছে, আমি দেখেছি, পর্যবেক্ষণ করেছি। তাহলে সেই যে পর্যবেক্ষণ করে আমি দেখতে পেলাম যে আগুনে হাত দিলে হাত পুড়বে। আবার যদি দেখি যে এমন কোন একটা ভালো কাজ করেছে,
তার সেই কাজটাকে অনুকরণ করে শেখার চেষ্টা করব। আর যদি কোনো খারাপ কাজ করে সে কাজটা অনুকরণ না করার চেষ্টা করব। এইভাবেই হচ্ছে আন্তঃমনস্তাত্ত্বিক যে ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া। এখানে অন্য ব্যক্তিকে, যেটা পিতামাতা হতে পারে, অভিভাবক হতে পারে, পরিবারের সদস্যরা হতে পারে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা হতে পারে, অথবা তোমার ক্লাসে, খেলার মাঠে, যে কোনো জায়গায় তোমার সমবয়সী বন্ধুরা হতে পারে, তাদের কাছ থেকে শিখব এবং তাদের আচরণকে পর্যবেক্ষণ করব এবং সেটা ঠিক হলে অনুকরণ করব, ঠিক না হলে অনুকরণ করব না। এইভাবেই সম্পূর্ণ হবে কি আন্তঃমনস্তাত্ত্বিক স্তর। এরপর আসছে অন্তঃমনস্তাত্ত্বিক, যেটা ইন্ট্রা, নিজের মধ্যে। তাহলে সমাজের এই যে অভিজ্ঞতা, এই যে সামাজিক অভিজ্ঞতা, বাচ্চা এটা গ্রহণ করলো, এরপরে আস্তে আস্তে নিজের চিন্তা এবং মানসিক প্রক্রিয়ার দ্বারা এটাকে নিজের মধ্যে আত্মস্থ করতে শুরু করবে। সমাজ থেকে যে জ্ঞানটা নিয়েছে, যেটা দেখেছে, অনুকরণ করেছে, সেটা নিজের মধ্যে প্রিন্ট করার চেষ্টা করছে। শিশুরা সমাজের কৃষ্টি অনুযায়ী বড়দের সঙ্গে যেভাবে ভাব বিনিময় করে, যেভাবে তারা ভাব বিনিময় করছে, তার মাধ্যমে শিশুর প্রজ্ঞার বিকাশ ঘটে। এক্ষেত্রে কিন্তু ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই যে কোনো একটা বাচ্চার সাথে কোনো একটা অন্য মানুষের সাথে বা কেউ এর সাথে আমরা যে তথ্যের আদান প্রদান করব, তার জন্য অবশ্যই তো ভাষার প্রয়োজন। তাই ভাইগটস্কি শুধুমাত্র তার বিকাশের ক্ষেত্রে এই ভাষাকে একটি বড় জায়গা স্থান দিয়েছে। আরো বলছেন যে সবসময় যে বড়দের সঙ্গেই তোমাকে ভাব বিনিময় করতে হবে এমনটা নয়। তোমার স্কুলের বন্ধু বান্ধব হতে পারে, খেলার মাঠের সাথীরা হতে পারে, তাদের সাথেও আমরা ভাব বিনিময় করি, তাদের সাথেও আমরা সামাজিকভাবে মিথস্ক্রিয়া করি এবং আস্তে আস্তে নিজের যে প্রজ্ঞা তাকে বিকাশ পেতে সাহায্য করি। প্রথমে পরিবেশ থেকে, সামাজিক পরিবেশ থেকে আমরা বিভিন্ন তথ্যকে পর্যবেক্ষণ করছি, অনুকরণ করছি। তারপরে সেই তথ্যকে নিজের যে চিন্তন, নিজের যে মানসিক প্রক্রিয়া, তার দ্বারা আমরা তাকে বিশ্লেষণ করে আত্মস্থ করেছি। শিখলাম, বুঝলাম, নিজের মধ্যে প্রিন্ট দিলাম। এই হচ্ছে কি সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন। আশা রাখছি ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি আমরা কেও, খুব ইম্পর্টেন্ট এই তত্ত্বের ক্ষেত্রে। এই ভাইগটস্কি তার সামাজিক নির্মিতিবাদ বা সামাজিক সাংস্কৃতিক তত্ত্বটি অবতারণার ক্ষেত্রে এই কেও বা মোর নলেজেবল আদার বা অধিকতর জ্ঞানী ব্যক্তিকে একটি কেন্দ্রীয় স্থানে বসিয়েছেন বা এটাকে কেন্দ্রীয় ধারণা হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তার কারণ কি, এই কেও দ্বারাই কিন্তু সোশ্যাল ইন্টারাকশন ঘটছে। কেও বলতে কি বলছে দেখো, যে কোনো ব্যক্তি, মাধ্যম বা নির্দেশিকাকে বোঝায় যার বা যার যে কোনো, মানে কোন একটা ব্যক্তি হতে পারে বা কোনো উপাদান হতে পারে, দুটো যার, একটা উপরে দেখো চন্দ্রবিন্দু রয়েছে, একটা কিছু নেই। তো এটার কাজ হতে পারে, প্রক্রিয়া হতে পারে বা ধারণায় শিক্ষার্থীর চেয়ে যখন বেশি জ্ঞান থাকে, মানে কোনো একটা শিক্ষার্থীর থেকে অন্য একটা শিক্ষার্থীর যখন বেশি জ্ঞান থাকতে পারে, দক্ষতা থাকতে পারে বা উচ্চতর বোধগম্যতাও থাকতে পারে, যাদেরই আছে তারাই হচ্ছে মোর নলেজেবল আদার। মানে আমি সাপোজ ধরলাম এই ভাইগটস্কির তত্ত্বের আমি লার্নার, আমার থেকে যে বা যারা অধিক জ্ঞানী, অধিক দক্ষতা সম্পন্ন বা অধিক যার বোধগম্যতা রয়েছে, সেই হচ্ছে আমার কাছে
মোর নলেজেবল আদার। সে আমার থেকে বয়সে ছোট হতে পারে, আমার সমবয়সী হতে পারে, আমার থেকে বড় হতে পারে। এর বৈশিষ্ট্য কি হতে পারে এমকেওদের? প্রথমেই কি, এটির একটি আপেক্ষিক ভূমিকা রয়েছে। কিরকম ব্যাপারটা, যে এমকেও কোনো কোনো স্থায়ী পদমর্যাদা নেই, এটা সবসময় স্থায়ী হয় এমনটাই নয়, এটি পরিস্থিতি ও বিষয়ের উপর নির্ভর করে। একজন ব্যক্তি একটি বিষয়ে এমকেও হলেও অন্য বিষয়ে নাও হতে পারেন। যেমন একটু আগে বললাম যে আমি ইংলিশ অতটা বুঝি না, আমি তোমাদের কাছে জানলাম, তোমরা আমার কাছে এমকেও। তোমরা কোনো একটা বিষয় বোঝো না, আমার কাছে জানলে সেটা আমি বেশি জানলে তোমাদের কাছে আমি তখন এমকেও। অর্থাৎ এমকেওর ধারণা কখনোই পার্মানেন্ট নয়, এটি একটি আপেক্ষিক। আর একটি ব্যক্তি সমস্ত কিছুতেই কিন্তু এমকেও হতে পারে না, এটা স্বাভাবিক। আমরা জানি প্রত্যেকটি ব্যক্তি নির্দিষ্ট বিশেষ কয়েকটি দিকেই দক্ষ। সেই যে একটা কথা বলেছিলাম, কোনো ব্যক্তি ম্যাথ ভালো জানে মানে সে ইংলিশ ভালো জানবে এমনটা নাও হতে পারে। আমরা বুদ্ধির অনেকগুলো তত্ত্বের মধ্যে গাণিতিক যে তত্ত্বটা পেয়েছিলাম, যেটাকে গাণিতিক বুদ্ধি বলেছিলাম, তো গাণিতিক বুদ্ধি তার গাণিতিক দক্ষতা থাকবে, কিন্তু তার সাহিত্যিক দক্ষতা বা ভাষার দক্ষতা নাও থাকতে পারে, লিঙ্গুইস্টিক তার ইন্টেলিজেন্স নাও থাকতে পারে। তো এমকেও হচ্ছে এমন যে সব বিষয়ে তার দক্ষতা থাকবে এমনটা কিন্তু নয়। তাই এটি একটি আপেক্ষিক ধারণা। আর কি, বয়সের সীমাবদ্ধতা, যেটা আমি অনেকবারই বলেছি যে এমকেও মানেই যে বয়সে বড় হতে হবে এমন কোনো মানে নেই। তোমার থেকে ছোটও হতে পারে, যদি তোমার থেকে সে কোনো বিষয়ে দক্ষ এবং তুমি যদি তার থেকে সেই বিষয় সম্পর্কে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান আরোহণ করার চেষ্টা করো, তখনই সে তোমার কাছে তখন এমকেও হিসাবে পরিচিত হবে। আর কি, জেডপিডি এর সাথে প্রত্যক্ষ সংযোগ। জেডপিডিটা যখন বলবো এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক কথায় এমকেও ছাড়া জেডপিটি আমরা বুঝতেই পারবো না। তার কারণ জেডপিটির ছোট্ট ধান একটুখানি বলে দেই, যে জেডপিটি মানে একটা বাচ্চা একা একা যে কাজটা করতে পারবে কারো সাহায্য ছাড়াই, আর কোন একজন অভিজ্ঞ এমকেওর সাহায্য নিয়ে যতটা কাজ করতে পারবে, এ দুটোর মধ্যে যে ব্যবধান, তাহলে কখনোই জেডপিটি এমকেও ছাড়া সম্ভব নয়। আর এই যে সাহায্যটা এমকেও করলো সেই লার্নারকে, এই সাহায্য বা সহায়তাটাই হচ্ছে কি প্রয়োজনীয় সাহায্য বা স্ক্যাফোল্ডিং, যেটা শিক্ষার্থীকে তার পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, তার সম্ভাব্য বিকাশের স্তরে পৌঁছে দিতে পারবে। এমকেও কারা হতে পারে? এই যে বলেছে যে ভাইগটস্কির তত্ত্বে এমকেও কেবলমাত্র প্রথাগত শিক্ষক বা মা বাবা হবে এমনটা কিন্তু নয়, অনেক হতে পারে। এখানে আমি দিয়েছি শিক্ষক এবং অভিভাবক তো আছেই, পাশাপাশি তার পিয়ার্স গ্রুপের যারা রয়েছে তারা সমবয়সী বন্ধু হতে পারে। দেখবে আমরা অনেক সময় যখন তুমি কোনো বিষয়টা পাচ্ছ না, তোমার বন্ধু বা বান্ধবীর কাছ থেকে শিখে নাও, সেটা ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, বাংলা হতে পারে। আমরা যখন পড়েছি গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি বা 11-12, ছোটবেলাতেও অবশ্যই করেছি, তো তখন কিন্তু সহপাঠীদের সাহায্য আমরা নিয়েছি। তো তখন সহপাঠীরা আমার কাছে কিন্তু কি এই এমকেও হিসেবে কাজ করছে। যেমন বলছে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন কোনো শিশু বা কিশোরের কাছ থেকে নতুন যে স্মার্টফোন বা কম্পিউটারের গেম খেলা শেখে, আমরা বাড়িতে দেখলেই দেখতে পাই মা বাবাদের এই স্মার্টফোন সম্পর্কে ততটা কিন্তু অভিজ্ঞতা নেই। অনেকের মা বাবার থাকতে পারে, কিন্তু আমাদের পুরো ভারতবর্ষের দেখলে 50% মা বাবা কিন্তু এই যে প্রযুক্তিগত ব্যবহারে অনেকটাই পিছিয়ে, অনেকটাই পিছিয়ে। অনেকে ফোন আসলে স্মার্টফোন ধরতেই পারে না, এরকম অনেকেই আছে। তো যখন সে তার শিশুর কাছ থেকে ফোন ধরাটা শিখছে, গেম খেলা শিখছে বা আরো অন্যান্য
বিষয়গুলো শিখছে প্রযুক্তিগত, তখন ওই শিশুটি ওই মা বাবার কাছে এমকেও হিসাবে তখন পরিগণিত হয়। আশা রাখছি এমকেও কি, এমকে এর বৈশিষ্ট্য কি, এমকে এর ভূমিকা কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি অপর আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটি হচ্ছে সন্নিহিত বিকাশের স্তর বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখানে তিনটা আমি সমস্যার কথা বলেছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথমে আছে কি, সেটা এমনই সমস্যা কোনো ব্যক্তি নিজের থেকেই সমাধান করতে পারবে, সেটা হচ্ছে প্রথম ধরনের সমস্যা। তাহলে প্রথম ধরনের সমস্যা হচ্ছে এমন একটি সমস্যা যেখানে কোনো শিশু বা কোনো লার্নার নিজে নিজেই সাহায্য করতে পারবে। দ্বিতীয় সমস্যা কি, এটি এমন একটি সমস্যা, এখানে সমস্যা জেটি বানানটা অন্তজ হবে, হ্যাঁ এটা বর্গীয় জ হয়ে গেছে, এটা অন্তজ হবে। তো এককভাবে সমাধান করতে পারবে না, তার জন্য অন্য ব্যক্তির সাহায্যের প্রয়োজন, মানে এমকেও এর প্রয়োজন। সেরকম সমস্যাকে দ্বিতীয় সমস্যার মধ্যে ফেলা হচ্ছে। আর 3 নম্বর সমস্যাটা কি, যে যতই এমকেও হোক, যতই গুণীগানী ব্যক্তি হোক, সাহায্য নিয়েও যখন ব্যক্তি করতে পারবে না, তখন সেই সমস্যাকে বলছে তৃতীয় ধরনের সমস্যা। ঠিক আছে, প্রবলেম টাইপ 3 এর মধ্যে পড়ছে এটা। এবার এই তিনটা যে সমস্যা আমরা পরপর পরপর দেখব। প্রথম যে সমস্যা, যখন ব্যক্তি নিজের থেকেই সমাধান করতে পারছে, অর্থাৎ ব্যক্তি নিজের থেকে যতটা শিখতে পারছে, সেই শেখার জায়গাটা বা জোনটা, সেটাকেই বলছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আমি কিন্তু জোন অফ প্রক্সিমাল বলিনি, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে প্রকৃত বিকাশের সীমা। এরপর আসছে কি, যে ক্ষেত্রে ওই ব্যক্তিটা বা ওই শিশুটি বা লার্নারটি নিজের থেকে কাজটা করতে পারছে না, যখন অন্যের সাহায্যের প্রয়োজন, তখন সেই সাহায্যের দ্বারা যখন সে কাজটা সম্পন্ন করতে পারছে, ওই জায়গাটাকে আমরা বলছি কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর তৃতীয় নম্বর সমস্যা, তার সমাধানে কি, যে যতই বাইরে থেকে সাহায্য করা হোক না কেন, বাচ্চা বা শিশু বা লার্নার সেই জায়গায় কোনোভাবেই পৌঁছাতে পারবে না। তাহলে একটা হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, নিজে নিজে পারা, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, কারো সাহায্যে সর্বোচ্চ যতটা যেতে পারবে, আর একটা হচ্ছে জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট, যেটা বাচ্চা কারো সাহায্য নিয়ে করতে পারবে না, কারো সাহায্য নিয়েও করতে পারবে না, সেটাকে বলছে জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট। ছোট্ট ছোট্ট করে দিয়েছি দেখো, কারেন্ট নলেজ এবং স্কিল যা তাদের লিখেছে বাচ্চা নিজের থেকে করতে পারবে, যে চাইল্ড ক্যান ডু অন দেয়ার ওন, নিজের থেকেই করতে পারবে। আর বিয়ন্ড ডেভেলপমেন্ট লিখেছে চাইল্ড ক্যান নট ডু, বাচ্চা কিন্তু করতে পারবে না, সে যতই কারো দ্বারা অ্যাসিস্ট হোক না কেন, কারো দ্বারা সাহায্য প্রাপ্তই পাক না কেন, সে এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের উপরে গিয়ে আর কোনো কাজ করতে পারবে না। তাহলে উপরের যে বিষয়টা, সেটাই হচ্ছে কি জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট। তাহলে এই তিনটা বিষয় আশা রাখছি ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে কি, ওই যে বাচ্চাটা নিজের থেকে যে কাজটা করতে পারছিল, তারপরে যে কাজটা সাহায্য নিয়ে করলো, যে সাহায্যটার দ্বারা সে প্রক্সিমাল ডেভেলপমেন্টে পৌঁছাতে পারলো, তার যে পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, তার সম্ভাব্য বিকাশ যতটা হওয়া সম্ভব ছিল,
ততদূর পর্যন্ত সে পৌঁছাতে পারলো যে সাহায্যের দ্বারা, যে সহযোগিতার দ্বারা। সেই সাহায্য বা সহযোগিতাটাকেই আমরা বলি স্ক্যাফোল্ডিং। একটা কথা মনে করার চেষ্টা করো, খুব গরমকাল হলে একটা বেশ সবুজ কালারের লম্বা পার একটা ফল, সবজি ফলই বলতে পারি, ছিলে বেশ বিট লবণের দিয়ে আমরা খাই। ফলটার নাম কি গো? বেশ জল থাকে ফলটার মধ্যে, খুব ভালো লাগে, গরমকালে আমরা খাই, ট্রেনে বাসে। কামরাঙা। কামরাঙা হতে পারে, শশা হতে পারে, একদম শশা। এই যে তোমাদেরকে আমি একটা ছোট্ট ক্লু দিলাম যে একটা সবজি বা ফল বলি না কেন, সেটাকে বেশ ছিলে লবণ টবণ দিয়ে খাওয়া হয়, বেশ জলও থাকে তার মধ্যে, গরমকালে মানুষ প্রচুর খায়। তাহলে এই যে ছোট্ট করে আমি তোমাকে একটা সংকেত দিলাম, ক্লু দিলাম, এই ক্লুটাই তোমাদের কাছে কি স্ক্যাফোল্ডিং। এটা যে কোনো বিষয় হতে পারে। ধরো তুমি একটা অঙ্ক বুঝতে পারছো না, টিচার তোমাকে পুরো অঙ্কটা না করে অঙ্কটাকে 4টা স্টেপে ভেঙে দিল, তুমি বুঝতে পারলে অঙ্কটা, তুমি সহজেই করে নিলে। তখন ওই টিচার মহাশয় বা শিক্ষক মহাশয় তোমার কাছে এমকেও, আর যে ওই বড় একটা অঙ্ককে 3টা 4টা স্টেপে ভেঙে দিলেন, এই স্টেপগুলো বা এই ধাপগুলো হচ্ছে কি এক একটা স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিং উদাহরণ হতে পারে, স্ক্যাফোল্ডিং কোনো উত্তরের সংকেত হতে পারে। এই যে আমি বলার চেষ্টা করছিলাম, বেশ জল থাকে তার মধ্যে, লবণ দিয়ে খাওয়া হয়, এই যে ক্লুগুলো তোমাদের মধ্যে আস্তে আস্তে ইনপুট হচ্ছিল, লবণ দিয়ে খাওয়া হবে, জলও থাকে, ছিলে খেতে হয়, তখন তোমাদের মাথায় কিন্তু শশা, এই যে ফলটা বা সবজিটা তোমাদের মাথায় কিন্তু স্ট্রাইক করছে। তাহলে এই যে ছোট্ট উদাহরণটা বা ছোট্ট একটু সংকেত দিলাম তোমাদেরকে, উদাহরণ বলো সংকেত দিলাম, এই সংকেতটাই তোমাদের কাছে কি একটি স্ক্যাফোল্ডিং। ধরো কোনো একটা বাচ্চা ছাদে উঠবে, তখন আমরা মই বা সিঁড়ি আনি, এই সিঁড়িটা তার কাছে ছাদে ওঠার কি একটা সহায়তা, এটাই তার কাছে একটি স্ক্যাফোল্ডিং। একটা কথা মাথায় রাখতে হবে, কোনো বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য এই স্ক্যাফোল্ডিং অনবরত দিলে চলবে না। একটা সময় এই স্ক্যাফোল্ডিংকে বাচ্চার থেকে সরিয়ে নিতে হবে, তবেই বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে। আমি যদি বাচ্চাকে সবসময় ধরিয়ে দেই, সবসময় অঙ্কটা পড়ে তার পুরো জিসটা বুঝিয়ে দেই, সে খালি যোগ বিয়োগ গুণ ভাগ করবে, তাই যখন পরীক্ষার খাতায় সে অঙ্কটা লেখা আকারে পাবে, সে তখন বুঝতেই পারবে না। তাহলে মাঝে মাঝে স্ক্যাফোল্ডিংটা সরিয়ে দেখতে হয় সে পাচ্ছে কিনা, যদি না পারে তার থেকে একটু কম স্ক্যাফোল্ডিং দাও বা একটু কম করে ক্লু দাও। এইগুলোকে আমরা বলছি কি স্ক্যাফোল্ডিং বা প্রয়োজনীয় সাহায্য। আশা রাখছি স্ক্যাফোল্ডিং সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়েছে। এরপরে আসছি কি ভাষা বা চিন্তন। এটি অনেকের তত্ত্বেই আছে, কিন্তু শিশুর বিকাশের ক্ষেত্রে যেহেতু সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের অবতারণা করেছেন ভাইগটস্কি, তাই তিনি বলার চেষ্টা করেছেন যে সমাজে মিথস্ক্রিয়া করতে গেলে যদি ভাষার ব্যবহার না করি, তাহলে কি কখনোই তোমার মধ্যে থাকা চিন্তন, তোমার মধ্যে থাকা দক্ষতা লার্নারের মাধ্যমে বা লার্নারের মধ্যে কি সঞ্চারিত হবে? ভাষা জানতে হবে। কোন একটা স্যার এসেছে তোমাকে শেখাবেন, বা কোনো একটা বাচ্চার থেকে তুমি কিছু শিখতে চাইছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা তোমার কাছে অজানা, তাহলে সে কি বলতে চাইছে তুমি কিন্তু কখনোই সেটা বুঝতে পারবে না। যেমন হিন্দিতে আমরা অনেকেই জানি জবা ফুল, জবা ফুলকে হিন্দিতে কি বলে আমরা অনেকেই জানি না। তো যদি জবা ফুল না বলে আমার কাছে বললো যে গুড়াল কি ফুল, তখন আমি বুঝতেই পারবো না কি বলতে চাইছে। আদা আদ্রাক তাও একটু মিলিয়ে নিতে পারবো, আমরা একটু আধটু বুঝবো, কিন্তু জবা ফুলকে গুড়াল ফুল বলবে, বাবা সেটা ইংলিশে আবিষ্কার,
ইংলিশে হিবিস্কাস, আমি হিন্দির কথা বলছি। তো এই যে হিন্দিটা আমরা জানি না, বা অনেকে জানো, তোমরা সবাই জানতেই পারো, কিন্তু যদি তুমি না জানো, সে যদি ওই ফুলটা তোমাকে আনতে বলে গুড়াল, তুমি কিভাবে আনবে? তুমি তো জানবেই না কি জিনিসটা। তাহলে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যদি ভাষা বা ঠিকঠাক যদি না হয়, তাহলে কোনোভাবেই সামাজিক মিথস্ক্রিয়া হবে না, বা সামাজিক মিথস্ক্রিয়ায় বাধা দান হবে। তখনই কি হবে, আমাদের চিন্তন প্রক্রিয়াও কিন্তু আস্তে আস্তে ব্যাহত হবে। এই যে ভাষাকে ভাইগটস্কি টোটাল 3টা পার্টে ভাগ করেছিল। তার আগে ভাষার কয়েকটা গুরুত্ব দিয়েছি, যে চিন্তার হাতিয়ার হিসাবে তিনি ভাষাকে ব্যবহার করেছিলেন। যে কোনো বিষয়ের বিমূর্ত চিন্তা হোক, যুক্তি গঠন হোক, সমস্যার সমাধান হোক, মানুষ সেখানে কিন্তু ভাষা ব্যবহার করে। সামাজিক জ্ঞানের আত্মীকরণ হোক, বিভিন্ন রকম আচরণ পরিচালনাই হোক না কেন, বা যে কোনো জ্ঞান গঠন করা হোক না কেন, ভাষা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সামাজিক মিথস্ক্রিয়ার কাজে। তো এই ভাইগটস্কি এই ভাষাকে টোটাল 3টা পার্টে ভাগ করেছেন। ফার্স্ট দেখো, সোশ্যাল স্পিচ, যেটাকে আমরা সামাজিক ভাষা বা এক্সটার্নাল স্পিচ বলি। এই 3টা টার্মই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, আর ইনার বা যেটা সাইলেন্ট ইনার স্পিচ। এই 3টে ভাষাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে বিভিন্ন সময়। বিশেষ করে সাইলেন্ট ইনার স্পিচ অনেকবারই এসেছে, কোন বয়স থেকে হয় আর কি। তো যেটা সামাজিক ভাষা 2 বছরের পর থেকে বাচ্চা করতে শুরু করে। দেখবে আমাদের বাড়িতে যে সমস্ত ছোট বাচ্চারা আছে, 2 বছরের পর থেকেই তারা আস্তে আস্তে ভাষার ব্যবহার করে। এই ভাষা কি করে? এই ভাষার সাহায্যে সে পরিবেশ এবং অন্য মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। কেন? তার প্রয়োজনীয় চাহিদাগুলি মেটানোর জন্য। তার খিদে পাচ্ছে, সে যদি না মাকে বলতে পারে তার খিদে পাচ্ছে, তাহলে কিভাবে তার খাদ্যের চাহিদা মিটবে? তাই সামাজিক ভাষা কি করছে? মানুষ এবং পরিবেশের সাথে যোগাযোগ স্থাপন করছে। এরপর আসছি ব্যক্তিগত ভাষা, যেটাকে আমরা নিজের প্রাইভেট স্পিচ বলছি। এটা 3 থেকে 7 বছর পর্যন্ত হয়ে থাকে বাচ্চাদের মধ্যে। এই সময় শিশু কোনো কাজ করবার সময় নিজেই চিল্লি চিল্লি করে, নিজেই আস্তে আস্তে চিৎকার করতে করতে বলে। কোনো কাজ করতে করতে শিশু নিজেই দেখবে একটা গান করতে করতে বা নিজেই হ্যাঁ পারবো করবো এরকম করতে করতে কিন্তু বলে। এতে কি করছে? সে নিজের চিন্তাকে পরিচালনা করার চেষ্টা করছে, নিজের যে যোগাযোগটা অন্যের সাথে নয়, নিজের সাথে করার চেষ্টা করছে। যেমন দেখো, একটা উদাহরণ হিসেবে দেখেছি, যে কোন একটি জটিল যে ধাঁধা, যেটা আমরা পাজেল বলি, তাকে মেলানোর সময় শিশু অনেক সময় বলতে পারে কি, না এই লাল টুকরোটা এখানে বসবে না, ওই কোণের দিকে বসবে। কি মানেটা কি? নিজে নিজেই মুখে বলছে, কেউ নেই পাশে, নিজে নিজে বলছে আচ্ছা এই টুকরোটা মনে হচ্ছে ডান দিকে বসাবো কি বাঁ দিকে বসাবো, না না এটা এখানে হবে না। নিজে নিজেই কিন্তু কথা বলে। সেটাকে আমরা কি বলছি? প্রাইভেট স্পিচ। এটার সঙ্গে অনেকখানি সম্পর্কযুক্ত কি, সেটা হচ্ছে ইগোসেন্ট্রিক যে স্পিচ পেঁয়াজের তত্ত্বে ছিল। অহংকেন্দ্রিক যে কথন, সেই পেঁয়াজের তত্ত্বের কথনের সঙ্গে এটা সম্পর্কিত। এরপর আছে কি, ইনার সাইলেন্ট স্পিচ। 7 বছরের পর থেকে মানুষ তার পুরো জীবন দশায় এই কথোপকথন করে। কি? এই কথোপকথন সে একদম চুপ, মানে চুপি সারে করে, এক কথায় যাকে বলবো, মানে তার ভিতরের মধ্যেই এগুলো চলে, এবং সেটা সে আস্তে আস্তে তার ভাবনায় রূপান্তরিত করে। কোনো কিছুকে ভাবছে, সেটাকে কথার মাধ্যমে সেই কথাটাকে ভাবনাতে কনভার্ট করে দেয়। যেমন আমরা মনে মনে ভাবি যে আজকে আমি ওটা পড়বো, আমি কিন্তু তখন আর বলি না, মনে মনেই বলছি আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, তাহলে আমার এটা হয়ে যাবে। কালকে তো স্যার ওই পড়াটা দিয়েছিলেন, আমি কিন্তু ওই পড়াটা করে নিয়েছি, তাহলে আমার ইংলিশের এই নোটস গুলো করবো। সে মনে মনে প্ল্যানিং করে করে এগোচ্ছে, কিন্তু
এই কথাটা তার মুখে উচ্চারিত হচ্ছে না, মনে মনেই কিন্তু এই ঘটনাটা ঘটে চলেছে। এটাকে বলছে কি? সাইলেন্ট ইনার স্পিচ। একটা অন্যের সাথে কথা বলে, একটা নিজের সাথে কথা বলে, একটা নিজের মধ্যে কথা বলছে, আওয়াজটা বাইরে বেরোচ্ছে না, এবং এই কথাটা তার চিন্তাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং সে বিভিন্ন রকমের পরিকল্পনা করছে। এটাকে আমরা বলছি সাইলেন্ট ইনার স্পিচ। এরপরে আমরা বিভিন্ন এমসিকিউতে আসবো। তার আগে এখান পর্যন্ত যদি তোমাদের কারো কোনো জায়গায় জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারো।